আপনার মায়ের ডান হাতটা কেটে ফেলতে হবে। কি কইতেছেন? জি, আঙ্গুলগুলো ইনফেকশন থেকে পচন ধরেছে। পাশাপাশি দুটো আঙ্গুল কেটে ফেললেই হয়তো হতো, কিন্তু ওতে রিস্ক থেকে যাবে। সেক্ষেত্রে কবজি পর্যন্ত কেটে নেওয়াটাই উত্তম হবে। আর তা না করলে রোগটা দ্রুতই সারা শরীরে ছড়িয়ে পড়বে। ইসমাইল মিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। মাথাটা তার ফাঁকা ফাঁকা লাগে হঠাৎ। শুধু মাথা নয়, মনে হয় পুরো পৃথিবীটাই যেন শূন্য হয়ে গেছে এক মুহূর্তে। সে কি করবে বুঝে উঠতে পারে। কেবল তার এটুকুই মনে হয়, ডাক্তার নিশ্চয়ই ভুল বলেছে। নইলে সামান্য একটা তার কাটার আঘাত থেকে এত বড় ঘটনা ঘটতেই পারে না। না না না, এটা একেবারেই অসম্ভব। এই ডাক্তার নামক কসাইরা সব পারে। কোনো রকমে ৭-৫ বুঝিয়ে অপারেশনটা করাতে পারলেই খসিয়ে নিতে পারবে কারি কারি টাকা। এতে কার পা কাটা গেল কিংবা মাথা, কিছুই এসে যায় না ওদের। সুতরাং হুট করে ডাক্তারকে হাত কাটার মতো কঠিন সিদ্ধান্তের বিপরীতে সম্মতি দিয়ে দেওয়া ঠিক হবে না। অন্তত আরও ২-১ জায়গায় এক্সরেগুলি দেখিয়ে পরামর্শটা যাচাই করতেই হবে। ইসমাইল মিয়া বলে, হাত কাটুন ছাড়া এমনিতে চিকিৎসা করাইলে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই ডাক্তার সাহেব। ডাক্তার হারুনুর রশিদ ভীষণ বিরক্ত হন ইসমাইল মিয়ার কথায়। ভালো করে আপাদমস্তক দেখে লোকটাকে। চুলে এখনো পাক ধরেনি। খয়েরি পাঞ্জাবির সাথে সাদা পাজামা পরেছে সে, পায়ে চামড়ার স্যান্ডেল। দেখে মনে হচ্ছে লোকটার অর্থ প্রতিপত্তি বেশ ভালোই আছে, তবে শিক্ষা কিছুটা অল্প, সে কারণে এই অবস্থা। আচ্ছা, এই গরমের ভেতর লোকটা তার হাত দুটোকে এমন লাল গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছে কেন? নিতান্তই অভদ্রতা হবে বলে সে প্রশ্ন করা হয় না হারুনুর রশিদের। কেবল বিরক্তির ভাবটা সংযত করে বলে, আরে সেরকম হলে আপনাকে হাত কাটার পরামর্শ দিতাম নাকি? হাতই কাটতে হবে, এর কোনো বিকল্প নেই। তাইলে ডাক্তার সাহেব আমার একটু সময় দিতে হইব। বুঝেন তো, বাড়ি থেকে টাকা পয়সা কিছু নিয়ে আসি নাই। ঠিক আছে, করেন, তবে যান, যা করার দ্রুত করবেন, দেরি হলে সমস্যা কেবল বাড়বেই। জি আচ্ছা। ইসমাইল মিয়া ডাক্তারের রুমে ঢুকেছিল, তবে মায়ের এক্সরে রিপোর্টগুলো দেখাতে। মা রাহেলা বেগমকে বসিয়ে রেখে গিয়েছিল ওয়েটিং স্পেসে। ইসমাইল জানে সে এখন ডাক্তারের রুম থেকে বের হলেই মা জিজ্ঞেস করবে ডাক্তার কি বলল সে সম্পর্কে। কিন্তু কি উত্তর দেবে ইসমাইল? সে নিশ্চিত মাকে না বললেও বুঝে যাবে সব। কারণ ইসমাইল আর মনের কথা লুকাতে পারবে না। কারণ ইসমাইল তার মনের কথা লুকাতে পারে না। মুখের অভিব্যক্তিতে সেটা সহজেই প্রকাশ পেয়ে যায়। তার উপর মা রাহেলা বেগম আবার ছেলের অন্তরের কথা পড়তে ওস্তাদ। অনেক ভেবেচিন্তে ইসমাইল প্রথমে মায়ের কাছে না গিয়ে ঢোকে ডাক্তারের চেম্বার পার্শ্ববর্তী টয়লেটে। কিছুক্ষণ সময় কাটিয়ে নিজেকে সংযত করে মায়ের সামনে দাঁড়াবে সে। ইসমাইল সোজা দাঁড়ায় বেসিনের আয়নার সামনে। দাঁড়ায় নিজেরই মুখোমুখি, ভালো করে দেখে। ধীরে ধীরে লাল গামছাটা সরিয়ে বের করে তার লজ্জাস্থান। ইসমাইল ভালো করে দেখে কবজি পর্যন্ত কাটা নিজের হাত দুটিকে। আচ্ছা, শারীরিক প্রতিবন্ধত্ব থাকলে সবাই সেটা অন্যের সামনে আড়াল করে রাখতে চায় কেন? কেন নিজের দুর্বলতাকে ঢেকে রাখতে চায় এমনিভাবে? যেমনভাবে ইসমাইল মিয়া লাল গামছায় ঢেকে রাখে তার কবজি পর্যন্ত কাটা হাত। পৃথিবীতে এমন অনেক মানুষই আছে যারা চোখ হারিয়েছে বলে সারাক্ষণই সানগ্লাস পরে থাকে। আচ্ছা, সে কি কেবলই নিজের সমস্যাকে অন্যের কাছে আড়াল করে রাখবার জন্যে? নাকি বিভৎসতা দেখিয়ে অন্যকে বিব্রত করতে চায় না বলে? কিন্তু লজ্জাটি পায় কেন? টেকোলোক যেমন জনসম্মুখে তার মাথার টুপি হঠাৎ উড়ে গেলে লজ্জিত হয়, অঙ্গ হারানো লোকজন তেমনি লজ্জা পায় কেন? ইসমাইল মিয়া গভীর পর্যবেক্ষণে দেখে তার হাত দ্বয়কে। এ যেন মানুষের হাত নয়। গভীর পর্যবেক্ষণে দেখে তার হাত দ্বয়কে। এ যেন মানুষের হাত নয়, যেন দুটি ঘোড়ার খুর। ছেড়ে দিলে এক্ষুনি টকবক টকবক করে ছুটে যাবে অতীত স্মৃতিতে। যদিও ইসমাইল মিয়া আর মনে করতে চায় না তার পূর্বদিনের কথাগুলো। মনে করতে চায় না একসময় তার দুহাতে 10টি উচ্ছল আঙুল ছিল। মনে করতে চায় না
আঙুলগুলোতে ভাত চটকে সে মনের হাউসে নিজেই মাখিয়ে খেতে পারত চাপা শুটকি ভর্তা। আবার প্রয়োজনে সে আঙুলগুলোকে ভাঁজ করে খুশি বসিয়ে দিত অন্যের নাক বরাবর। বাস্তবতা হচ্ছে বিগত 5 বছর যাবৎ ইসমাইল মিয়া কবজিবিহীন। এখন তার পছন্দের চাপা শুটকির ভর্তা করে দেয় তার মা রাহিলা বেগম। মা তাকে খাইয়েও দেয়। একদিক থেকে অবশ্য ভালোই হয়েছে। মা অন্তঃপ্রাণ ছেলেটি এখন সারাক্ষণ মায়ের আদরে আদরেই থাকে। মাই যেন তার সবচেয়ে বড় নির্ভরতা এখন। গোসলের পরেই গামছা দিয়ে শরীর মোছানো কিংবা লুঙ্গিতে গিট দেওয়া থেকে শুরু করে মুখে খাবার তুলে দেওয়া পর্যন্ত সকল কাজেই এখন মাকে লাগে তার। মায়ের হাতের অনুগ্রহ ছাড়া ইসমাইলের যেন চলাই দেয়। আর ডাক্তার কিনা অসুরের মতো মায়ের সেই হাতটাই কেটে ফেলার পায়তারা করছে। ইসমাইলের চোখ পেয়ে টপ টপ করে জল পড়তে থাকে মুহূর্তে। বন্যার তোরের মতো ছুটে আসা লাগামহীন অশ্রুতে মুহূর্তে ভেসে যায় ইসমাইলের গাল। কিছু জল শাখা বিস্তার করে চলে যায় গলা অবধি। ইসমাইল মিয়া কল ছেড়ে লাঠি সদৃশ হাতে গামছার অংশভাগ ভিজিয়ে চোখ মুছে, ঠিক চোখ নয়, জল দিয়ে মুছে গালে লিপটে থাকে অশ্রু জলের দাগ। এদিকে ইসমাইলের দেরি দেখে মা রাহেলা বেগম ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে হাঁটাহাঁটি শুরু করে দেয়। ঘন ঘন তাকিয়ে দেখে ডাক্তারের চেম্বারের দরজার দিকে। যদিও সে পথে বের হয় না ইসমাইল, সে বেরোয় টয়লেটের দরজা দিয়ে। বিধ্বস্ত ইসমাইলকে দেখে মা বলে, কি রে বাজান, এত দেরি হইল যে? এই তো মা, ডাক্তারের চেম্বার থেকে বাইর হইয়া একটু পেশাবখানা গেছিলাম। অনেকক্ষণ তো তুমি যাও না টয়লেটে, এখন যাইবা নাকি? না রে বাপ, যাওন লাগতো না। আচ্ছা, ডাক্তার কি কইল? তেমন কিছু না, এই যে কয়টা ট্যাবলেট লিখে দিছে, ওইগুলো খাইলেই তোমার হাত ঠিক হয়ে যাইব। রাহেলা বেগম যা বোঝার বুঝে ফেলে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইসমাইলের থতমত খাওয়া মানেই যতটা সহজ ভাবা হয়েছিল, হাতের রোগটা ততটা সহজ নয়। রাহেলা কথা বাড়ায় না, আর ছেলেকেও বুঝতে দেয় না কিছু। মায়ের কাছে সত্যি আড়াল করে ছেলে যদি কিছুক্ষণ শান্তি পায়, তবে পাক না। ওর জীবনটা এমনিতেই তো অশান্তির কারাগার হয়ে গেছে। ইসমাইল এবং তার মা রাহেলা বেগম ময়মনসিংহ থেকে নিয়ে আসা ভাড়া করা অ্যাম্বুলেন্সে উঠে। আবার অ্যাম্বুলেন্সের ড্রাইভার আব্দুল হাই ইসমাইল মিয়ার পরিচিত। আব্দুল হাইকে বলে, কোন দিকে যায় মেম্বার সাহেব? স্থানীয় ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি বলে লোকজন ইসমাইল মিয়াকে মেম্বার সাহেব বলে সম্বোধন করে। আব্দুল হাইও তার ব্যতিক্রম নয়। ইসমাইল বলে, ধানমন্ডিতে যাও আব্দুল হাই, বাংলাদেশ মেডিকেলে। রাহেলা অশিক্ষিত মানুষ হলেও মেডিকেল শব্দটি তার পরিচিত, কারণ ময়মনসিংহের বড় হাসপাতালটার নামও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। লোকজন সংক্ষেপে মাইমেনসিংহ মেডিকেলও বলে। রাহেলা বোঝে ইসমাইল আব্দুল হাইকে আরেক মেডিকেলে নিয়ে যেতে বলছে এখন। তার মানে তার হাতের অবস্থা বেশ গুরুতরই, নইলে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যেতে হচ্ছে কেন? রাহেলা অবশ্য তার হাতের রোগটার পরিণতি জানে, কারণ ব্যথাটা যে তারই। তার উপর ময়মনসিংহ মেডিকেলের ডাক্তার তার হাত কেটে ফেলার পরামর্শটি তার সামনেই দিয়েছিল। তার মানে কি সেই পরামর্শই বলবৎ আছে এখনো? পাগল ছেলেটা শুধু শুধু এত টাকা পয়সা খরচ করে ঢাকা পর্যন্ত নিয়ে এসেছে তাকে। অ্যাম্বুলেন্স ছুটছে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ধানমন্ডির পথে। রাহেলের অ্যাম্বুলেন্সের ভেতর শুয়ে থাকতে ভালো লাগে না। সে বসে বসে বাইরেটা দেখে। এই প্রথম তার ঢাকায় আসা। শুধু ঢাকায় কেন, ময়মনসিংহের বাইরেও তার বের হওয়া হয়নি কখনো, এই প্রথম। তাই ময়মনসিংহের বাইরেটা দেখবার আকাঙ্ক্ষা তার দমে না। তার উপর ঢাকা বলে কথা, রাজধানী শহর। রাহেলের অবাক লাগে, আসলে কি অদ্ভুত এই ঢাকা শহর। না এলে জানাই হতো না। কি বিশাল বড় বড় রাস্তাঘাট এখানে, এক একটা যেন বিশাল বড় ফুটবল খেলার মাঠ। আচ্ছা, এত তো উঁচু বিল্ডিং এ কত মানুষ থাকে, আর গাড়ির সংখ্যাই বা? আচ্ছা, এ শহরে সবাই কি 3-4টা করে গাড়ির মালিক? অবাক কাণ্ড। অতিরিক্ত গাড়ির চাপে এই শহরে জ্যাম হয়। সেই জ্যামের কারণে আবার বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। আব্দুল হাই বলে, চাচি, এই অ্যাম্বুলেন্সে বসে আছেন বইলা কম টের পাইতেছেন।
অ্যাম্বুলেন্সে হর্ন বাজতেছে বইলা অন্যান্য গাড়ি সাইড দিতেছে। ট্রাফিক পুলিশও অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি চলে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। তাই নাকি? হ। রাহিলা হঠাৎ খেয়াল করে একটা বাড়ির গেটের সামনে বেশ কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। রাহিলা বলে, এইটা কি জেলখানা বাজান? ইসমাইল মিয়া বলে, না রে মা। তাইলে এত পুলিশ গেটের সামনে দাঁড়াইয়া রইছে কে? আরে এইটা হইল গিয়া প্রধানমন্ত্রীর বাসভবন। দেশের প্রধানমন্ত্রী থাকে এটার মধ্যে। ও, তা চল না তার লগে দেখা কইরা যাই। আব্দুল্লাহ রাহেলের কথা শুনে হাসে। চাষির যে কথা, আরে দেশের প্রধানমন্ত্রীর সাথে কি যখন তখন কেউ দেখা করতে পারে? ওই পুলিশটাই তো আপনারে আটকায় দিব। কেন? আমার পোলা ইসমাইলও তো মানুষের ভোটে নির্বাচিত, তিনিও তাই। ইসমাইলের ভোটাররা এত সহজে পায়, তারে পাইতে এত বেগ পাইতে হইব কেন? ও মা, ওইগুলো তুমি বুঝবা না। আর তার থেকে আমরা তুলনা চলে? কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ। রাহেলা বেগম যে একদম বোঝে না তা কিন্তু নয়, তবুও এতক্ষণ উল্টাপাল্টা কথা বলছিল যাতে তার ছেলের মনটা একটু অন্যদিকে ঘোরে, যাতে মনটা একটু সুস্থির হয়। কিন্তু পুরোদমে সফল হয় রাহেলা। হঠাৎ হঠাৎ ইসমাইলের মনটা অন্যদিকে গেলেও পরক্ষণে আবার যেন ফিরে আসে তার মায়ের হাত সম্পর্কিত সমস্যাতেই। মানিক মিয়া এভিনিউয়ের সিগন্যালে এসে দাঁড়ায় তাদের অ্যাম্বুলেন্স। সিগন্যালে গাড়ি বেশি নেই, এখনই হয়তো ছেড়ে দেবে সিগন্যাল। রাহেলা বেগম তাকিয়ে দেখে বিশাল বড় রাস্তা, পুরোটাই নানান রঙের আলপনা আঁকা। নিজের হাতের ব্যথা আড়াল করে রাহেলা বেগম তখনও পরিবেশ হালকা করার চেষ্টায় আছে। বলে, হ্যাঁ রে বাবা আব্দুল হাই, দেখ দেখ কার বিয়ের জন্য জানি সারা রাস্তায় ছবি আঁকা রাখছে। আব্দুল ভাই মুচকি হাসে রাহেলা বেগমের কথায়, বলে, চাচ্ছি যে কি কর না। আরে এই রাস্তায় আলপনা করছে কারোর বিয়ের জন্য না, এগুলা করছে নববর্ষ উপলক্ষে। ও, রাহেলা বেগম একবার আর চোখে তাকায় ইসমাইলের দিকে। দেখে ছেলেটি তার তখনও অন্যমনস্ক, মুখে হাসি নাই, আলপনা দেখার সময় কই তার। তার চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা। রাহেলার হঠাৎ মনে পড়ে ইসমাইলের বিয়ের দিনের কথা। 12 বছর আগে ধুমধামে অজিফার সাথে বিয়ে হয় ইসমাইলের। বৌভাতের আগে এমনিভাবেই সারা বাড়িতে আলপনা করেছিল পাড়া প্রতিবেশী ছেলে মেয়েরা। ডেকোরেটর এনে সাজানো হয়েছিল প্যান্ডেল, করা হয়েছিল বিশাল গেট, জ্বলেছিল বিজলি বাতিও। বাড়িতে সেদিন প্রায় 5,000 মানুষের দাওয়াত ছিল। চতুর্দিকে কেবল রান্নার ঘ্রাণে মৌ মৌ করছিল পরিবেশ। কিন্তু সংসারটা শেষ পর্যন্ত টিকলো না ইসমাইলের। 7 বছরের মাথায় ভেঙে গেল অকস্মাৎ। পুত্রবধূ অজিফা যে খুব খারাপ মেয়ে ছিল তা কিন্তু না। এর জন্যে তাকেও দোষ দেয়া যায় না, কেবল দোষ দেয়া যায় নিয়তির। তা নইলে ফুটবল খেলা নিয়ে গ্যাঞ্জামের পরদিন ইসমাইল খালি খালি চুড়খাই বাজারে যাবে কেন? আরে যাবেই যদি, তবে এভাবে বিরোধী পক্ষের সামনাসামনিই বা পড়ে যাবে কেন? ওরা ইসমাইলকে একা পেয়ে ধরে বেঁধে নিয়ে যায় নূর মৌলানার সিমেন্টের দোকানে। একটা থামের সাথে বেঁধে ফেলে হাত দয়। নূর মৌলানা বলে, এই কুত্তায় আমার পোলারে থাপ্পড় দিছিল না রে ইদ্রিস? হ মৌলানা সাহেব, ডি বক্সে ফাউল হয়েছে, কিন্তু পেনাল্টি নিতে দিব না। এইটা নিয়ে কথা কাটাকাটি শুরু হইলো আমাকে সোহেলের লগে। তারপর সোহেলের গালে থাপ্পড় লাগাইছে পয়সা। রাগে যেন ফুলে যায় নুরু মৌলানা, বলে, শয়তানটা কোন হাতে থাপ্পড় দিছিল আমার কইজার গায়ে? 2 হাতে দিছে মৌলানা সাহেব, পর পর কয়েকটা। মমিন সাব্বার, কই গেলি? জি মৌলানা সাহেব। খাড়ায় বসেছ কেন? আমার রামদাটা নিয়ে আয়। তড়িৎ গতিতে আনা হয় একটা ধারালো রামদা। তারপর হাজার হাজার লোকের সামনে রামদায়ের এক কোপে হাত থেকে বিচ্ছিন্ন করা হয় ইসমাইলের কবজিদ্বয়। ফিনিক দিয়ে রক্ত ঝরে। ইসমাইল নির্বিকার তাকিয়ে থাকে কিছুক্ষণ, দেখে শয়তানগুলো অট্ট হাসি। দেখে হাটে আসা সাধারণ মানুষের আতঙ্কিত চোখ মুখ। তারপর কখন যেন সব ঝাপসা হয়ে যায় ইসমাইলের চোখে। খালি চেতন হারাতে থাকা কান্দয়ে শোনে মৌলানার কথা, শোন ইদ্রিস, হাত দুজা আমাগো 3 পায়া কুত্তারে দিয়ে খাওয়াইবি। জি মৌলানা সাহেব। ওরা অজ্ঞান ইসমাইলকে একটা অটোরিকশায় করে পাঠিয়ে দেয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
অজিফার বাবা মা সান্ত্বনা দেবে দূরে থাক, কাউকে কিছু না বলে গোপনে স্বামীর বাড়ি থেকে নিয়ে যায় অজিফাকে। মা রাহেলা বেগম তখন পুত্র ইসমাইলকে নিয়ে 24 ঘন্টা হাসপাতালে ডিউটি দেয়। পাক্কা 3 দিন 3 রাত পর জ্ঞান ফেরে ইসমাইলের। জ্ঞান ফিরেই সে তার মাকে খোঁজে। মা, এইটা কি হলো মা, এটা কি হলো মা? রাহেলা বেগম সান্ত্বনা দেয়, চিন্তা করিস না বাপ, তুই ভাইসা আসোস, এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। দুনিয়াতে কত মানুষ কত কিছু ছাড়া বাঁচতে আছে, হাত তো কোনো ব্যাপারই না। চিন্তা করে দেখ, জাগর চোখ নাই তাকুর কথা, কিংবা জাগর পাও নাই। ইসমাইল বোঝে মা তাকে সান্ত্বনা দিচ্ছে। সে কথা পাল্টাতে চায় হঠাৎ, বলে, আচ্ছা ওজিফা কই মা, ওরে যে দেখতেছি না? রাহেলা বেগম ঢোক গেলে তারপর কিছুটা রাগ মিস্ত্রিত স্বরে বলে, অজিফার বাপ মা অজিফারে নিয়ে গেছে তাগু বাড়ি। নিজের হাত হারিয়ে অশান্তিতে আছে ইসমাইল। স্ত্রী চলে যাওয়ার সংবাদে তা যেন দ্বিগুণ হয়। আচ্ছা, স্বামীর এমন অসহায় মুহূর্তে যে স্ত্রী চলে যায়, সে কেমন স্ত্রী? ইসমাইলের মন বিষিয়ে ওঠে। এমন একটা মানুষের সাথে কিনা সে 7 বছর কাটিয়ে দিল। স্বামীর প্রতি ওই মেয়েটার তবে এই সামান্য মায়াটুকুও জন্মায়নি। 21 দিন চিকিৎসার পর ইসমাইলের হাতের ঘা শুকায়। বাড়ি ফেরার জন্য হাসপাতাল থেকে রিলিজ পায় তারও সপ্তাহখানেক পর। পুত্র মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসায় রাহেলা বেগমের মনে সে কি আনন্দ। পুত্রকে এটা খাওয়ায় ওটা খাওয়ায়, তাও মন ভরে না যেন। একদিন রান্না করে ফকির মিসকিনও খাওয়ানো হয়। ফকির খাওয়ানোর 2-3 দিন পর বাড়িতে আসে এক ডাক পিয়ন। চিঠি চিঠি। ইসমাইল অবাক, অবাক রাহেলা বেগমে। এই বাড়িতে চিঠি? কে লিখলো? তাই তো, কেটাই লিখলো? ইসমাইল প্রেরকের ঠিকানা দেখে খুশি হয়। চিঠি দিয়েছে অজিফা বেগম, প্রযত্নে মুখলেসুর রহমান, গ্রাম বাদেকল্পা, জেলা ময়মনসিংহ। ইসমাইল খুশিতে চিৎকার দিয়ে ওঠে, তোমাকে তোমাকে বউ মাই চিঠি দিছে গো মা, তোমাকে বউ মাই চিঠি দিছে। রাহেলাও খুশি হয়। সত্যই লিখছে বাজান, সত্যই লিখছে। চিঠি খান খুইলা আমার চোখের সামনে ধরো মা, আমি পড়ুম। সাবধান, আমার গোপন চিঠিতে তুমি আবার চোখ দিও না। আচ্ছা আচ্ছা, দিমু না চোখ, কিন্তু আমি চোখ দিলেই বাকি বোকা, আমি কি পড়তে জানি? তাও দিবা না চোখ, আমার শরম লাগবো। আচ্ছা, দিমু না। অজিফার চিঠি আসায় মা ছেলের মাঝে হঠাৎ উৎসবের আমেজ চলে আসে। একদিকে মা চিঠির খাম ছেড়ে অন্যদিকে কল্পনা করতে থাকে ইসমাইল। আচ্ছা, চিঠিতে কি লিখেছে অজিফা? আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি, তোমার এই বিপদের দিনে তোমার পাশে থাকা উচিত ছিল আমার। নাকি লিখেছে, ওগো আমার আদরের স্বামী, কতদিন দেখি না তোমায়, কতদিন কথা হয় না। আচ্ছা, এই কথাগুলো তো মোবাইল ফোনেও বলা যায়, এ যুগে কেউ চিঠি লেখে? ভাবনা আর এগোয় না ইসমাইলের। ততক্ষণে মা চিঠির খামটা খুলে ভেতরের কাগজটা তুলে ধরেছে ইসমাইলের চোখের সামনে। ইসমাইল হঠাৎ অপ্রকৃতস্থ মানুষের মতো আচরণ করে, চিৎকার দিয়ে বলে, সরাও মা, সরাও, এই চিঠি সরাও, এই কাগজ সরাও আমার সামনে থেকে, এই কাগজ সরাও। রাহেলা বেগম বলে, কেন, কি লিখছে বাপ? পড়তে চাস না কেন? কি লিখছে অজিফা? ইসমাইল বলে, এইটা কোনো চিঠি না মা, এটা কোনো চিঠি না। চিঠি না? তাইলে? এটা একখান তালাক নামা। ওজিফার ফিরতে চায় না এই ঘরে। সে সে তোমার ইসমাইলের তালাক দিছে মা, সে তালাক নোটিশ পাঠাইছে। এটুকু ভেবেই থামতে হয় রাহেলা বেগমকে। তাদের অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে বাংলাদেশ মেডিকেলের গেটে। ইসমাইল রিপোর্টগুলো তার বগলে নেয়। দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে হাতে তুলে এটা সেটা নিতে এখন কোনোই সমস্যা হয় না ইসমাইলের। গাড়ি থেকে নামতে নামতে ইসমাইল তার মাকে বলে, মা, তোমার জায়গা নাই, তুমি গাড়িতেই বও, আমি একটু যাই আর আসি। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে চলে যায় ইসমাইল। রিসিপশনে গিয়ে একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যায়। ডক্টরের নাম সুজিত কুমার, বসেন লিফটের 4-এ। ইসমাইল সোজা চলে যায় তার চেম্বারে। ঢুকে দেখে ডাক্তার সাহেব কথা বলছেন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সাথে।
স্যার এই একটা এসি স্যার, স্যার স্যার একটা এসি অ্যারেঞ্জ করা হয়তো খুব কঠিন হইব না। আমি আপনার জন্য যথাসাধ্য চেষ্টা করব যেন খুব শিগগির আপনার চেম্বারে পৌঁছে দিতে পারি এসিটা। কাইন্ডলি আমাদের দিকটা একটু দেখবেন স্যার। জি জি নিশ্চয়ই। আপনি রোগীদের প্রেসক্রিপশন লক্ষ্য করলে দেখবেন আমি আপনাদের কোম্পানির ওষুধ কতটা প্রেসক্রাইব করি। সি সি স্যার, প্রেসক্রিপশন চেক করতে হবে না। আমি আমি জানি, আমি জানি আপনি মুখে যা বলেন করেন ঠিক সেরকমই। ঠিক আছে, আপনি এখন আসুন। দেখছেন না রোগী এসেছে। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। মেডিকেল রিপ্রেজেন্টেটিভটি চলে যায়। এবার ইসমাইলের দিকে তাকায় ডাক্তার সাহেব। রোগীকে? জি, আমার মা। তা উনি কোথায়? জি, অ্যাম্বুলেন্সে বসে আছে, ওনাকে নিয়ে আসুন। আমার পক্ষে তো অ্যাম্বুলেন্সে গিয়ে রোগী দেখা সম্ভব না। আসলে ডাক্তার সাহেব, আমার মাকে দেখার আগে দয়া করে রিপোর্টগুলো দেখিয়া আমার একটা পরামর্শ দেন। আমি আসলে আমার মায়ের চিকিৎসার জন্য সেই অনুযায়ী আগাইতে চাই। রিপোর্টগুলো হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে ডাক্তার সুজিত। চশমার ভিতর দিয়ে দেখে আবার চশমাকে খুলে রেখে চোখের কাছাকাছি এনে চেয়ে দেখে ভালো করে, তারপর গম্ভীর স্বরে বলে, যে ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করেছেন আমি তার ছাত্র। এ বিষয়ে স্যারের মতো যোগ্য চিকিৎসক খুব কমই আছেন। ময়মনসিংহে মেডিকেলে পড়ার সময় স্যারের ক্লাস করার সৌভাগ্য হয়েছিল আমার। তার গায়ের বাড়িতেই গিয়েছিল, তার গায়ের বাড়িতেও গিয়েছিলাম একবার। নেত্রকোনা বারহাট্টায় তার বাড়ি। তখন ছিল শীতকাল। নানান স্বাদের পিঠার আয়োজন করেছিলেন স্যার। বাড়ি বাড়ি খড় জ্বালিয়ে আগুন ধরানো হতো, আগুন তাপিয়ে শীত তাড়ানোর জন্য। ইসমাইলের বিরক্ত লাগে ডাক্তারের এসব খোঁজ গল্প শুনতে। সে হঠাৎ কথার মাঝখানে থামিয়ে বলে, আসল কথা বলেন স্যার, রিপোর্ট দেখে কি মনে হইল আপনার? ইসমাইলের কথায় ডক্টর সুজিত কুমার যেন ভরকে যায় হঠাৎ। তাকিয়ে দেখে ইসমাইল তার হাতের লাল গামছাটা সরিয়ে কাটা হাতটা দেখাচ্ছে বারবার। সে বুঝতে পারে লোকটাকে যতটা সহজ সরল গোবেচারা ভাবা হয়েছিল সে আসলে ঠিক ততটা নয়। তাই খোঁজ গল্পের খেই হারিয়ে সুজিত কুমার আসল কথায় আসে। ওই তো, রিপোর্ট অনুযায়ী আপনার মায়ের ডান হাতটা কেটে ফেলার কোনো বিকল্প নেই। কবজি পর্যন্ত না কাটলে রোগটা দ্রুতই সারা শরীরে ছড়িয়ে পড়বে। ইসমাইল কোনো কথা না বলে এক ঝটকায় রিপোর্টগুলো হাত থেকে নিয়ে বাইরে চলে আসে। অ্যাম্বুলেন্সের দরজা খুলেই ড্রাইভার আব্দুল হাইকে বলে, মিয়া আব্দুল হাই, গাড়ি স্টার্ট দাও। কই যাবো মেম্বার সাহেব? ময়মনসিং আমগো বাড়ি। রাহেল বেগম বলে, কেন বাপ, হাতের চিকিৎসা করাইবি না? ইসমাইল কিছুটা রাগান্বিত স্বরে বলে, চিকিৎসা তো শেষ মা, কয়েকটা ট্যাবলেট লিখে দিছে, ডাক্তারের পরামর্শ মতো ওইগুলা খাওয়াইলেই ভালো হয়ে যাইব। সত্যি বাপ? হ। তা ওই ওষুধগুলো কি আনছোস বাপ? ও ও, তাই তো, ওষুধই তো আনা হয় নাই। আব্দুল ভাই, একটা দোকানের, একটা ওষুধের দোকানের সামনে গাড়িটা দাঁড় করিয়ে। আব্দুল্লাহ মুহূর্তে একটা ঔষধের দোকানের সামনে অ্যাম্বুলেন্স দাঁড় করায়। ইসমাইল দৌড়ে গিয়ে কয়েক পাতা ভিটামিন সি ট্যাবলেট নিয়ে আসে। রাহেলা বেগম বলে, এইগুলা খাইলেই হইব বাপ? হ, প্রতিদিন 3 বেলায় 3 দেখাইবা, ব্যাস সব রোগ শেষ। রাহেলা আশ্বস্ত হয়। আব্দুল হাই অ্যাম্বুলেন্স ছাড়ে। কিছুক্ষণের ভেতর ঘুমিয়ে পড়ে রাহেলা বেগম। ইসমাইল বোঝে মা যেন নিশ্চিন্ত হয়েছে, তাই এত দ্রুত চলে গেছে ঘুমের রাজ্যে। আচ্ছা, মা কি সত্যি নিশ্চিন্ত হয়েছে, নাকি সারাদিনের ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছে হঠাৎ? সে যাই হোক, কিছুক্ষণ অন্তত মায়ের প্রশ্নবাণ থেকে বাঁচা যাবে। হঠাৎ ইসমাইল আব্দুল হাইকে বলে, আব্দুল হাই, তোমার গাড়িতে গান নাই? না ভাই, এটা তো অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সে গান শোনার ব্যবস্থা থাকে না। না ভাই, এটা তো অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সে গান শোনার ব্যবস্থা থাকে না। তবে আপনি চাইলে মোবাইলে ছাড়তে পারি গান, আমার মোবাইলে ভালো ভালো গান আছে। তাই নাকি? তাহলে ছাড়ো শুনি।
আব্দুল হাই মোবাইলে গান ছাড়ে। গুরু গো, ভেদবিধির পথ শাস্ত্র কানা, আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। গানটা ইসমাইলের পরিচিত। একসময় এ গান বেশ শুনত সে, মাঝখানে শুনিনি অনেক দিন। আজ শুনতে কেন জানি বেশ ভালোই লাগছে আবার। ইসমাইল এ গান নিয়মিত শুনত হাতের কবজি হারানোর পরপর। বাবার কবর জিয়ারত করে ইসমাইল মনে মনে শপথ করে তার কবজি কর্তনকারীদের হাতও সে কাটবে একইভাবে। মা রাহেলা বেগমকে সে তার খায়েশের কথা বলে। মা বলে, না না বাবা, ওইটা তোর করতে হইতো না, তাছাড়া এই শরীরে তুই অতজনের সাথে পারতিও না। তুই দেখা লইস, আল্লাহ ওদের বিচার করব তোর এই শরীরে। মায়ের বলা এই কথাটা হঠাৎ দাগ কাটে ইসমাইলের মনে। তোর এই শরীরে, ভাবে আমার এই শরীরের জন্য দায়ী কারা? ওরাই তো, তাই না? আইজ লোকে আমারে হাত কাটা ইসমাইল কয় কাল লাইগা, ওদের লাইগাই তো না? তুমি দেখা লইও ওদের হাতও আমি কাটুম, তখন লোকে আমারেই না ওগরেও হাত কাটা কইয়া ডাকবো। ডাকবো হাত কাটা মাওলানা, হাত কাটা মুবিন, হাত কাটা জব্বার, আর হাত কাটা ইদ্রিস কইয়া। খালি সময়ের অপেক্ষা। মনে মনে ভাবা কথাগুলো প্রকাশ্যে বলে না ইসমাইল। প্রকাশ্যে বলে, মা, এই হাতে সোজা কইরা দুইটা চাক্কু বাইন্দা দিবা প্রতিদিন। কেন বাজান, হাতে চাকু বান্ধুম কেন? তোমার পোলার সিকিউরিটির লাগিয়া কোয়া তো যায় না, ওরা আবার হামলা করতে পারে আমার উপর, তখন আমি নিজেরে বাঁচাবো কেমনি? ছেলের এই যুক্তিটা সম্ভবত মা রাহেলার কাছে গ্রহণযোগ্য মনে হয়। তাই ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি নিয়মিতভাবে ছেলের দুই হাতে দুটো চাকু বেঁধে দিতে থাকেন। আর ইসমাইলও গামছায় ছুরি সহ হাত পেঁচিয়ে ঘুরে বেড়াতে থাকে সুযোগের অপেক্ষায়। সে সুযোগ ইসমাইলের জীবনে আসে না আর। মা রাহেলার কথাই সত্যি হয়, প্রকৃতি যেন প্রতিশোধ নেয়। ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বার্ষিক বনভোজনের। স্থান কক্সবাজার হিমছড়ি। সারা পথ গানে গানে আর হইচয়ে মেতে কক্সবাজার বেশ ভালোভাবে পৌঁছায় গাড়িটি। বেশ আনন্দ ফুর্তিও করে সবাই মিলে। পাহাড়ে উঠে লাফায়, সাগরে নেমে ঝাঁপায়, সবই করে। অবশেষে ফেরার পালা। সন্ধ্যার কিছুক্ষণ আগে রওনা দেয় ওরা। সারাদিনের ক্লান্তিতে সবাই ঘুমিয়ে যায় কিছুক্ষণের মধ্যে। এমনি সময়ে পিকনিকের বাস চকরিয়া পার হয়। সামনেই মাতামুহুরী নদী। বাসটি হঠাৎ একটা ঝাঁকি দেয়। ঝাঁকিতে জেগে ওঠে সবাই। যদিও ততক্ষণে ব্রেক ফেল করে ব্রিজের রেলিং ভেঙে বাসটি সরাসরি গিয়ে পড়ে যায় নদীর জলে। 9 জন মারা যায় স্পটে। সেই 9 দুর্ভাগার দলে জায়গা হয় নূর মাওলানা, মমিন, জব্বার, মাওলানার ছেলে সোহেল আর দোকান কর্মচারী ইদ্রিসের। এলাকার অনেকেই আহাহা করে এত বড় দুর্ঘটনায়। যদিও মনে মনে খুশি হয় ইসমাইল মিয়া আর মা রাহেলা বেগম। ইসমাইল বলে, হাতের চাকুগুলা খুলে দাও মা, হাতের চাকুগুলা খুলে দাও, এগুলোর কাম শেষ। মা রাহেলা বলে, কইছিলাম না বাজান, আল্লাহ ওকে বিচার করব। এই জন্য লোকে কয় আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। আরে মা, আরে মা, তোমার কথাই ঠিক হইছে। ইসমাইলের ভাবনায় আবার গতি পরিবর্তিত হয়। ফিরে আসে অ্যাম্বুলেন্সের মাঝে। মা রাহেলা ঘুমোচ্ছে তখনও। ইসমাইল তার মায়ের রোগগ্রস্ত ডান হাতটা ধরে নিজের কাছে টেনে আনে। হাতের দিকে তাকিয়ে মনে মনে বলে, লোকে লোকে আমারে একসময় ইসমাইল মিয়া করে ডাকতো। হাত কাটার পর ডাকতে শুরু করলো হাত কাটা ইসমাইল। এরপর ইউনিয়ন কাউন্সিলের মেম্বার নির্বাচিত হওয়ার পর সব বাদ দিয়ে ডাকতে শুরু করছে হাত কাটা মেম্বার। মা, হাত কাটার যে কি জ্বালা সেটা তুমি জানো না। সেই কষ্ট আমি তোমারে দিতে চাই না মা। আমি চাই না, আমি চাই না লোকে তোমারে হাত কাটা রাহেলা গুলা ডাকুক। তাই তোমার হাতটা আমি অপারেশন করাতে চাই না। যে কয়দিন বাইসে আছো থাকো তুমি রাহেলা বেগম নামে। আমি তোমার নামের আগে হাত কাটা শব্দটা লাগাইতে দিব না। না না, আমি পারুম না, পারুম না। তোমার হাত কাটার জন্য ডাক্তারের অর্ডার দিতে। কও মা, কোন সন্তান কি পারে
তার মায়ের হাতটা খাইটা নিতে? কও মা, কোন সন্তান কি পারে তার মায়ের হাত খান কাইটা নিতে?